ড্রামার এপিসোড 2-3 এক্সপ্লেইন করব। তো চলুন আজকের এপিসোড শুরু করা যাক। শুরুতেই দেখি জিউলিং অ্যাস্ট্রোলজিক্যাল মেলায় চলে যায়। এখানে বেশ ভালো মানের সিকিউরিটি ছিল, সবাইকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। জিউলিং যখন তার টোকেন দেখায় তখন সেই লোকটা তাকে ভেতরে প্রবেশ করতে দেয় এবং বলে তাদের মাস্টার এই ধরনের টোকেন হাতে গোনা কিছু মানুষদেরকে দিয়েছেন, তাই সে যেন এই টোকেন সামলে রাখে। বিষয়টা জানার পরে জিউলিং বেশ অবাক হয় আর ভেতরে চলে যায়। ভেতরে গিয়ে দেখে এখানে অনেকেই এসেছে। তার হাতে থাকা টোকেন ঘোরাতে ঘোরাতে সে পাশে ফেলে দেয়। যখন শো শুরু হয়ে যায় তখন একজন পেইন্টার আসে এবং জিউলিংকে দেখে মনে করে সে হয়তো রংইউর ফ্যান, কারণ সব মেয়েরা তাকে দেখার জন্য আসে। সে রংইউকে নিয়ে নতুন বই লিখেছে, যেটা ওই লোক জিউলিংকে দেখাতে চেয়েছিল, কিন্তু জিউলিং এর তার বইয়ের উপরে কোনো ইন্টারেস্ট ছিল না। কিন্তু তবুও সেই লোকটা বারবার তাকে জোর করছিল। শেষে বিরক্ত হয়ে সে ওই বই নিয়ে রেখে দেয়। রংইউ সেখানে এসে গিয়েছিল এবং সেখানে উপস্থিত লোকদের মধ্যে থেকে একজনের ভবিষ্যৎ সে বলবে। এজন্য প্রথমে সে একটা চিঠি চুজ করে যেখানে নাম্বার লেখা আছে। এই নাম্বার লেখা টোকেন যার কাছে পাওয়া যাবে রংইউ তার ভবিষ্যৎ বলবে। এটা শুনে জিউলিং বলে ওঠে, কি আজে বাজে কথা বলছেন এসব, মানুষ আবার কারো ভবিষ্যৎ বলতে পারে নাকি? তার এমন কথা শুনে উপস্থিত সবাই অনেক বিভ্রান্ত হয়ে যায় এবং উপস্থাপক লোক বিরক্ত হয়ে বলে, তুমি এখানে এসব কি আজে বাজে কথা বলতে এসেছো? জিউলিং বলে সে এসব ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করে না, যদি এসব সত্যি হয় তাহলে রংইউ যেন তার ভবিষ্যৎ বলে দেয়, কিন্তু এটা তাদের রুলস এর বাইরে ছিল। রংইউ শুধুমাত্র তাদের ভবিষ্যৎ বলবে যার নাম্বার এই কাঠিতে লেখা আছে। এটা শুনে জিউলিং সেই কাঠি কেড়ে নেয় আর তাদেরকে জিজ্ঞাসা করে এখানে 48 নম্বর লেখা আছে, 48 নম্বর লেখা টোকেন কার কাছে আছে? সেখানে একটা ছেলে বলে ওঠে তার কাছে 48 নম্বর টোকেন আছে। তখন জিউলিং সেই ছেলেটার কাছে থেকে টোকেন ছিনিয়ে নেয় আর বলে, এবার তো রুলস এর বাইরে যায়নি তাই না? এই টোকেন এখন আমার, তাই আমার ভবিষ্যৎ বলুন। তাকে এত সমস্যা করতে দেখে সিকিউরিটি গার্ডরা তাকে আক্রমণ করতে চায়, কিন্তু রংইউ বলে মেয়েটিকে বিরক্ত না করতে। রংইউ এবার তার কাছে থেকে জানতে চায় সে তার ভবিষ্যতের ব্যাপারে কি জানতে চায়। জিউলিং বলে সে তার বিয়ের ব্যাপারে জানতে চায়। তখন রংইউ তার জন্মসাল এবং সময় জেনে নেয়। এবার সে কিছু ভবিষ্যৎবাণী করে আর তাকে বলে জিউলিং এর বিয়ের ব্যাপারে ভালোভাবে জানার জন্য সে একবার তার চুল টাচ করে দেখতে চায়। জিউলিং রাজি হয়ে যায় আর তার চুল টাচ করতে দেওয়ার জন্য তার কাছে যায়। সে তার মাথায় হাত দেবে, ঠিক তখনই দূর থেকে কিছু লোক রংইউকে মারতে তীর ছুড়ে। জিউলিং যেহেতু লড়াই প্রশিক্ষণ নিয়েছিল তাই সে রংইউকে বাঁচানোর চেষ্টা করে। রংইউ তাকে প্রোটেক্ট করে। যখন সেই লোকদেরকে ধরার জন্য সৈনিকেরা যায় তখন লোকগুলো পালাতে শুরু করে। এখানে তারা দুজন প্রথমবার একে অন্যকে সামনাসামনি এত কাছে থেকে দেখে। এই সময় জিউলিং এর হাত থেকে বইটা পড়ে যায়। সেটা খেয়াল না করেই আক্রমণকারী লোকগুলোকে ধরার জন্য তাদের পিছু করে। রংইউ এর সার্ভেন্ট আর জিউলিং মিলে সেই লোকগুলোর সঙ্গে অনেক লড়াই করে। সে ওই লোকের বুকের ভিতরে চাকু ঢুকিয়ে দেয়। তারা লোকটাকে ধরবে, ঠিক তখনই পেছনে থেকে কিছু লোক এসে জিউলিং এর হাতে আঘাত করে আর আহত লোকটিকে নিয়ে সেখানে থেকে পালিয়ে যায়। জিউলিং সেখানে রংইউ এর সার্ভেন্টকে দেখে বলে, তুমি তো ওই দয়ালু মেয়েটির সাথে ছিলে, এখন কি তুমি তোমার মাস্টার বদলে ফেলেছো? এটা শোনার পরে সে কিছু বলতো তখনই সেখানে রংইউ চলে আসে। তাকে দেখে জিউলিং বলে, তুমি আমাকে দেখে ভয় পাচ্ছ, এজন্য আমার দিকে তাকাচ্ছ না? কিন্তু রংইউ তো আসলে তার দিকে দেখছিল না, কারণ তার পোশাক ছিঁড়ে গিয়েছিল। এই বিষয়টা জিউলিং বুঝতে পারে না। যখন সে পেছনে ফিরে চলে যাচ্ছিল তখনই রংইউ তার শরীর ঢেকে দেওয়ার জন্য নিজের শরীরের কোট খুলে তাকে পরিয়ে দেয়। এরপরে সে তাকে ওই বইটা দিয়ে দেয় যেটা জিউলিং এর হাত থেকে পড়ে গিয়েছিল। জিউলিং সেই বই নেওয়ার সময় বইটা তাদের সামনেই খুলে যায় আর এই ছবিগুলো দেখে তো রংইউ ভীষণ অবাক হয়ে যায়। তখন তার বন্ধু বলে ওঠে, তুমি আমাদের মাস্টারের ব্যাপারে এমন আজে বাজে চিন্তা করো? জিউলিং তখন তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তারা যা ভাবছে সেটা নয়। এই বই আজকে তাকে একটা লোক জোর করে ধরিয়ে দিয়েছিল, সেই বই কিনেনি, এমনকি সেই বই একবারও খুলে দেখেনি। রংইউ এর সাথী তার সঙ্গে আরো তর্ক বিতর্ক করতে চাইছিল, কিন্তু রংইউ তাকে চুপ করিয়ে দেয় আর বলে, আমি বিষয়টা বুঝতে পেরেছি। জিউলিং বলে, এই বই তাকে যে দিয়েছে সে নিশ্চয়ই তাকে ধরবে এবং অ্যারেস্ট করবে। এরপর সে রংইউকে বলে, আমার মনে হয় বিয়ের ব্যাপারে আমাদের দুজনের চিন্তা একই। আগামীকাল আপনার ভাইকে আমাদের বাড়িতে বিয়ের কথা বলার জন্য পাঠাবেন। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। রাতে যখন রংইউ বাহিরে দাঁড়িয়েছিল তখন তার সাথী এসে তাকে জিজ্ঞাসা করে সে জিউলিং এর চুল স্পর্শ করতে পেরেছিল। রংইউ বলে সে তার চুল স্পর্শ করতে পারেনি, তবে সে তার ভাগ্য কিছুটা দেখতে পেয়েছে। জিউলিং এর ভাগ্যে সে দেখেছে সে আর মাত্র 4 বছর বাঁচবে। 4 বছর পর সে কোনো দুর্ঘটনায় মারা যাবে। এটা শুনে তো তার সাথী অনেক অবাক হয়ে যায়, কারণ তার সঙ্গে তো রংইউ এর বিয়ে হবার কথা, মানে তাদের দুজনের এখন বিয়ে হলে তার স্ত্রী 4 বছর পর মারা যাবে। এজন্য তার সাথী তাকে এই বিয়ে করার সিদ্ধান্ত বদলাতে বলে, কিন্তু রংইউ এই বিয়ের সিদ্ধান্ত পরিবর্তন করবে না, বরং সে জিউলিং এর ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করবে এবং তাকে বাঁচানোর চেষ্টা করবে, কারণ সে তাকে ছোট থেকেই পছন্দ করে। এদিকে জিউলিং বাসায় গিয়ে ঘুমিয়ে পড়েছিল। পরদিন সকালে তার আহত ভাই এসে তাকে বলে তাদের বাড়িতে রংফু এসেছে। এখন তারা দুজন লুকিয়ে তাদের বাবা এবং রংফুর কথা শোনার জন্য যায়। রংফু সেনাপতিকে বলে, গতকাল সেং পরিবার আমাদের উপরে অ্যাটাক করে দিয়েছিল, তারা হয়তো আমাদের উপর প্রতিশোধ নিতে এমনটা করেছে। এরপরে তিনি বলেন, ইদানিং আমার ঘোড়াগুলোর সঙ্গে কি যেন হয়েছে, তারা অনেক অদ্ভুত আচরণ করছে। এটা শোনা মাত্রই জিউলিং এর ভাই সামনে চলে আসে আর বলে ওঠে, ওইটা আমি ছিলাম, এসব আমি করেছি। তাকে দেখে তার বাবা রেগে যায় আর বলে, তুমি এখানে কি করতে এসেছো? তখন সে বলে, আমি কিছু বলতে চাই, আর তার বাবা তাকে জলদি বলতে বলে। তখন সে রংফুকে বলে, আপনাদের যে ঘোড়া রয়েছে তাদেরকে আমি মেডিসিন খাইয়ে দিয়েছিলাম, যেটা খেয়ে তারা অনেক দুর্বল বোধ করবে আর সারাদিন ঘুমিয়ে থাকবে। এটা শুনে তার বাবা অনেক রাগ দেখাতে শুরু করে আর রংফু হাসতে হাসতে বলে, হ্যাঁ এইটাই তো হয়েছে আমার ঘোড়ার সঙ্গে। এখন সেনাপতি তার কাছে থেকে মাপ চেয়ে বলে তার ছেলে ভুল করেছে, এমন ভুল সে আর কখনো করবে না। এবার রংফু বিয়ের ব্যাপারে কথা
বলতে শুরু করে। তখন লুকিয়ে থাকা জিউলিং সেখানে থেকে বেরিয়ে আসে। তখন তাকে দেখে বাবা বলে, তুমি এখানে এমন এলোমেলো চুল নিয়ে কি করতে এসেছো? রংফু তখন তাকে রাগ দেখাতে বারণ করে আর জিউলিংকে জিজ্ঞাসা করে বিয়ের ব্যাপারে তার মতামত কি। জিউলিং বলে, আমি আর রং ইউ বিয়ে করতে চাই না। তখন তার ভাই বলে, কিন্তু আগামীকাল তো তুমি আমার ভাইকে বলেছিলে তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য। তখন তার মনে পড়ে গতকাল সে রং ইউকে বিয়ের ব্যাপারে কথা বলার জন্য তার ভাইকে পাঠাতে বলেছিল। তখন সে বলে, এটা আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। তখন তার ভাই বলে, গতকাল তুমি নাকি আমার ভাইয়ের প্রাণ বাঁচিয়েছো আর শত্রুদের সঙ্গে লড়াই করেছো। এটা শুনে সে আবার বলে, এটাও ভুল হচ্ছে। তখন রংফু তাকে ভালোভাবে দেখে বলে, তুমি যেই কোট পরিধান করে আছো এটা অনেক বিশেষ ধরনের শিয়ালের লোম দিয়ে তৈরি। এটা অনেক দামি আর রেয়ার। এই শিয়াল রাজামশাই নিজে হাতে মেরেছিল এবং তার চামড়া দিয়ে তৈরি পোশাক বানিয়ে রং ইউকে উপহার দিয়েছিল। এটা তোমার কাছে কিভাবে এলো? এটা শুনে তার বাবা নিজের মেয়ের উপরে রেগে যায় আর বলে, আজকাল কি তুমি মানুষের পোশাক চুরি করতে শুরু করেছো? জিউলিং তার বাবাকে বলে সেই পোশাক চুরি করেনি, রং ইউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে। রংফুয়ার কথা না বাড়িয়ে সেনাপতির কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। সে যাওয়ার পরে তার বাবা দুই ছেলে মেয়েকে একসঙ্গে আচ্ছা মতো ধোলাই দেয়। তবে প্রত্যেকবার জিউলিং এর ভাই বেশি মার খায়। মার খেয়ে যখন তারা দুজন বিশ্রাম নিচ্ছিল তখন জিউলিং কোনো একজনের জন্য চিঠি লিখছিল। তার ভাই তখন তাকে জিজ্ঞাসা করে সে কাকে চিঠি লিখছে। জিউলিং রং ইউ এর কাছে চিঠি লিখছিল। যেহেতু সে তাকে ভুল বুঝেছে এজন্য সে তাকে একটু শিক্ষা দিতে চাইছিল। সে মনে করছিল রং ইউ তাকে দেখে অনেক ভয় পায়, এজন্য সে তাকে একটা শিক্ষা দেবে। সে তার জন্য চিঠিতে কিছু একটা লেখে এবং তার ভাইয়ের মাধ্যমে চিঠি রং ইউর কাছে পৌঁছে দেয়। তার চিঠি পড়ে রং ইউ বেশ খুশি হয় আর তার সাথীকে বলে জিউলিং তার সঙ্গে দেখা করতে চায়। সে তার চিঠি লিখছিল আর মনে মনে ভাবছিল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, তাই আমিও সবসময় তোমাকে প্রোটেক্ট করব। তার সাথী তাকে বলে, আপনি কি তার সঙ্গে দেখা করতে যাবেন? কিন্তু সে বলে, এখন আমাদের বিয়ে হয়নি, এজন্য আমি তার সম্মানহানি করতে চাই না। এই বিষয়টা যেন গোপন থাকে। সে একটা ছোট্ট চিঠি লিখে জিউলিংকে পাঠায়, যেটা দেখে তার মেজাজ গরম হয়ে যায়। সে তার ভাইকে বলে, এই ছেলে আবার আমাকে ইগনোর করছে। কিন্তু তার ভাই তাকে বিরক্ত হতে বারণ করে আর মাথা ঠান্ডা করে তাকে আরো চিঠি লিখতে বলে। এবার সে একের পর এক চিঠি লিখে রং ইউকে পাঠাতে শুরু করে। অনেকগুলো চিঠি পাঠায় আর এরপরে তার বান্ধবীকে গিয়ে বলে, আমি আমার সারা জীবনের অভিজ্ঞতাকে ব্যবহার করে তাকে 10টা চিঠি লিখেছি, কিন্তু এরপরেও সে আমার সাথে দেখা করতে এলো না। তার বান্ধবী বলে, হয়তো সে আসলে অনেক ব্যস্ত। তখন সে বলে, তার কাছে নিঃশ্বাস নেওয়ার সময় আছে কিন্তু আমার সাথে দেখা করার একটুও সময় নেই। এসব কিছু বলে যখন সে তার নামে বদনাম করতে করতে যাচ্ছিল ঠিক তখনই সামনে তার বাবা এবং ভাইকে দেখে চুপ হয়ে যায়। সে তার ভাইকে বলে, আমার একটা ঘোড়া লাগবে। তার ভাই বলে, বাবা তোমার জন্য একটা ঘোড়া অর্ডার দিয়েছিল, সেটা চলে এসেছে। এটা শুনে তো জিউলিং প্রচন্ড খুশি হয়ে যায় আর তার বাবাকে জড়িয়ে ধরে। কিন্তু তার বাবা তার সঙ্গে কথা বলছিল না, এজন্য সে তার বাবাকে বলে, আপনি আমাকে ইগনোর কেন করছেন? তার ভাই বলে, সে রং পরিবারের সঙ্গে যা করেছে এবং তাদের ঘোড়ার যে ক্ষতি করেছে সেই কারণে তার বাবার মন খারাপ। এখন তিনি তাদের সবগুলো ঘোড়া রং পরিবারকে উপহার হিসেবে পাঠিয়ে দেবে। এটা শুনে তো জিউলিং তাদের উপরে রাগ দেখায় আর সেখানে থেকে চলে যায়। সে যাওয়ার পরে তার ছোট ভাই প্রতিবাদ জানিয়ে বলে, আপনারা সব সময় আমার বোনের সঙ্গে এমনটা কেন করেন? তার এই কথা বলার কারণে উল্টো তার শাস্তি পেতে হয়। জিউলিং মন খারাপ করে বাজারে ঘুরে বেড়াচ্ছিল। তখন তার সঙ্গে ওই লোকটার দেখা হয় যেই লোক তাকে বই জোর করে দিয়েছিল। তাকে দেখে চিনতে পেরে জিউলিং তার দিকে রাগী চোখে তাকিয়েছিল। কিন্তু সেই লোকটা তাকে বলে, আমি তোমাকে যে বই দিয়েছিলাম সেই বই তুমি পড়েছিলে? সত্যি করে বলো, তুমি আসলে রং ইউকে পছন্দ করো তাই না? তুমি সেই দিন তাকে যেভাবে বাঁচালে তুমি নিশ্চয়ই তাকে পছন্দ করো। জিউলিং বলে, সে বিশ্বাস করুক অথবা না করুক কিন্তু জিউলিং রং ইউকে অনেক বেশি ঘৃণা করে। এটা শোনার পরে চিত্রকার তাকে আরো বেশি টিজ করছিল। এজন্য সে আরো রেগে গিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিচ্ছিল আর বলছিল, আপনি যে ধরনের জিনিস বিক্রি করেন সেগুলো এখানে বিক্রি করা এলাও না। ব্যাগ নিয়ে টানাটানি করতে করতে সেই লোকটা ব্যাগ ছুঁড়ে ফেলে সেখানে থেকে পালিয়ে যায়। জিউলিং পড়ে যাচ্ছিল, ঠিক তখনই একটা ছেলে এসে তাকে বাঁচায়। তাকে দেখে তো সে ভীষণ খুশি হয়ে যায়। এখানেই সিন কাট হয়। রং ইউ যখন রাতে তার পাওয়ার ব্যবহার করে জিউলিং এর ভাগ্য দেখছিল তখন সে দেখতে পায় জিউলিং কোনো একটা ছেলের সঙ্গে অনেক হাসি খুশি আছে আর তারা অনেক খুনসুটি করছে। এর একটু পরেই সে দেখতে পায় অনেকগুলো লোক তার উপরে অ্যাটাক করে দিয়েছে এবং তাকে আহত করে ফেলেছে। এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায়। তার সাথীরা এসে তাকে জানায় জিউলিং প্রতিদিন তার জন্য চিঠি লিখে পাঠায়। রং ইউ তার প্রাসাদে যাওয়ার ব্যবস্থা করতে বলে। তখন তার সাথীরা বলে, এত রাতে না গিয়ে সে যেন আগামীকাল সকালে জিউলিং এর সাথে দেখা করে। রং ইউ তার সঙ্গে দেখা করতে চাইছিল না, সে শুধু তার আশেপাশে থাকতে চাইছিল যেন তার কোনো ক্ষতি না হয়। সেই রাতেই তারা রওনা দেয়। সকালে তারা দুজন একসঙ্গে নাস্তা করছিল। এই ছেলেটা তার সিনিয়র। তারা দুজন একসঙ্গে মাউন্টেনে লড়াই প্রশিক্ষণ করেছিল, কিন্তু ট্রেনিং নিতে নিতে হঠাৎ করে তার এই সিনিয়র 2 বছর গায়েব ছিল। সে কোথায় গিয়েছে সে এবং তার মাস্টার কেউই জানতো না। তারা তাকে অনেক মিস করেছে। এটা শুনে তার বন্ধু বলে সেও তাকে অনেক মিস করেছে। সে যেন মন খারাপ না করে কারণ সিনিয়র তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এটা শুনে তো সে অনেক খুশি হয়ে যায় আর তারা দুজন একসঙ্গে খাবার এনজয় করে আর অনেক গল্প করে। এদিকে রং ইউ জিউলিং এর বাড়ির বাইরে বসে তার জন্য অপেক্ষা করছিল। অন্যদিকে জিউলিং অনেক ড্রিঙ্কস করে মাতাল অবস্থায় বাড়ি ফিরছিল। আজকে তার সিনিয়র বন্ধু তাকে বলছিল যদি রং ইউ এর সাথে তার বিয়ে না হয় তাহলে সে অন্য কাকে বিয়ে করতে চায়। সে বলছিল সে এমন কাউকে বিয়ে করতে চায় যাকে সে আগে থেকে চেনে এবং যার সঙ্গে তার ভালো সম্পর্ক। এটা শুনে তার বন্ধু বলছিল যদি আমাকে বিয়ে করার সুযোগ হয় তাহলে কি তুমি বিয়ে করবে? এসব কিছু ভেবে তার মনে হচ্ছিল যদি রং ইউ না হয়ে তার সিনিয়র হয় তাহলে বেশ ভালোই হবে, কারণ তার সিনিয়র লড়াইয়ে অনেক পারদর্শী আর তার সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক। এসব কিছু ভাবতে ভাবতে সে বাড়ি ফিরছিল। দূর থেকে তাকে দেখে রং ইউ এর সাথে তাকে জানায় যে জিউলিং অনেক মাতাল অবস্থায় বাড়ি ফিরছে। এটা শুনে রং ইউ তার সামনে চলে যায় এবং তাকে সামলাতে চায়। তবে তাকে দেখে জিউলিং মনে করছিল সে হয়তো স্বপ্ন দেখছে। এখন সে তার সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয় আর বলে তুমি আমার সাথে দেখা করতে কেন আসো না? কারণ তুমি আমাকে
আমাকে ভয় পাও তাই না? রঙেও সেখানে থেকে যেতে চাইছিল, কিন্তু সে তার কাপড় টেনে ধরেছিল। জিউলিং তাকে বলছিল সে কেন তাকে ভয় পায়, সে কি তাকে পছন্দ করে না। তার মনে হয় রঙেও আসলে তাকে পছন্দ করে না, এজন্য সে তার সঙ্গে দেখা করতে চায় না। আজ যেন সে তাকে তার মনের কথা খুলে বলে। সে কি আসলে তাকে পছন্দ করে নাকি তাকে ভয় পায়? সে কি তাকে বিয়ে করতে চায় নাকি সে তাকে মন থেকে মেনে নিতে পারছে না? এভাবে থাকতে তার মোটেও ভালো লাগে না। এসব কিছু শুনে রঙেও তাকে অনেক সম্মানের সাথে বলে, আমি এই বিয়েতে অনেক খুশি আর আমি তোমাকে পছন্দ করি। কিন্তু এটা শুনে জিউলিং মোটেও খুশি ছিল না, কারণ সে এভাবে তার মুখে শুনতে চাইছিল না। সে চাইছিল যেন সে তাকে প্রপোজ করে, সে যেন এত লজ্জা না পায় এবং মনের কথা ভালোভাবে প্রকাশ করে বলে। তার এমন ছেলে মানুষই দেখে রঙেও হাসছিল। এটা দেখে তো সে প্রচন্ড রেগে যায় আর বলে, আমি তোমাকে একদম সহ্য করতে পারছি না। তোমার মতো ছেলে আমার হাজবেন্ড হবে এটা আমি সহ্য করতে পারছি না। আমার বাচ্চা যদি তোমার মতো হয় তাহলে তো আমার একদমই ভালো লাগবে না। রঙেও তখন তাকে বলে, আমাদের ছেলে একদম তোমার মতোই সাহসী জেনারেল হবে। তখন সে বলে, যদি মেয়ে হয়? রঙেও বলে, যদি মেয়ে হয় তাহলে আমি তাকে অনেক আদর করব, তাকে একদমই তোমার মতো কষ্ট করে লড়াই প্রশিক্ষণের জন্য মাউন্টেনে পাঠাবো না। সে ছোট থেকে অনেক হাসি খুশি এবং সুন্দরভাবে বড় হবে, আর তার মাকে আমি সব সময় প্রোটেক্ট করব, সারা জীবন প্রোটেক্ট করব। এটা শুনে তো সে অবাক হয়ে বলে, তুমি তাহলে আমার কাছে থেকে বাচ্চা চাও? এটা শুনে তো সে একটু ঘাবড়ে যায় আর বলে, না তো, আমি তো এমন কিছু বলিনি। তখন সে আবারও রেগে যায় আর তার সঙ্গে জোর জবরদস্তি শুরু করে। ঠিক তখনই রঙের সাথে জিউলিং এর শরীরে এক ধরনের ঘুমের ওষুধ প্রয়োগ করে আর সে ঘুমিয়ে যায়। রঙেও তখন তাকে সারিয়ে তোলার জন্য সঙ্গে করে প্রাসাদে নিয়ে যায়। সে তার ভাইকে খবর দিয়েছিল যেন তার ভাই এসে জিউলিং এর দেখাশোনা করে, কিন্তু সবটা জানার পরে তার ভাই আর যায় না, কারণ যেহেতু তাদের দুজনের বিয়ে ঠিক হয়েছে এজন্য তার ভাই চায় তারা দুজন যেন একে অপরের পাশে থেকে নিজেদেরকে আরো ভালোভাবে জানতে পারে, তাদের মধ্যে যেন আরো ভালো সম্পর্ক গড়ে ওঠে। আর রঙিউ এর মতো এত ভালো একটা ছেলে জিউলিং এর পাশে আছে, তাই তাদের কোনো চিন্তা নেই। এদিকে রঙিউ জিউলিংকে রাতে তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করতে চাইছিল, কারণ রাতে তার বাড়িতে একটা মেয়েকে রাখা ঠিক নয়, এতে তার বদনাম হতে পারে। এজন্য সে তাকে নিয়ে গাড়িতে করে রওনা দেয়। জিউলিং ঘুমের ঘোরে বারবার তার গায়ের উপরে পড়ে যাচ্ছিল এবং তার হাঁটুতে মাথা রেখে ঘুমাচ্ছিল। রঙিউ ভীষণ লজ্জা পাচ্ছিল আর তাকে ঠিক করে বসিয়ে দিচ্ছিল। জিউলিংকে অনেক বেশি অস্থির হতে দেখে রঙিউ তার একটা আঙুল ধরে, এতে সে একটু শান্ত হয় আর এটা দেখে রঙিউ হাসে। সকালে রাজ দরবার থেকে রাজা জেনারেলকে অনেকগুলো উপহার পাঠায় এবং তাকে তার মেয়ে সহ রাজপ্রাসাদে ইনভাইট করে। এটা শুনে তো প্রথমে তিনি নিজের মেয়েকে নিয়ে যেতে চাইছিলেন না। তখন সেনাপতি বলে, আপনি কি রাজার আদেশ অমান্য করছেন? তখন জেনারেল তার মেয়েকে নিয়ে যেতে রাজি হয়ে যায়। এদিকে জিউলিং এর যখন ঘুম ভাঙে তখন তার গতরাতে সবগুলো কথা মনে পড়ে যায় আর সে রেগে বাইরে বেরিয়ে যায়। রঙিউ গণনা করে কিছু বিপদের আভাস পায়। তখনই তার সাথী এসে জানায় গতকাল চেঁচামেচির কারণে আশেপাশে অনেক লোকজন জানতে পেরেছে যে জিউলিং তাদের প্রাসাদে ছিল, এতে করে মানুষেরা কানাঘুষাও করছে। এটা শুনে রঙিউ তার সাথীর সাহায্যে একটা চিঠি লিখে জেনারেলকে পাঠায়। চিঠিটা পড়ে জেনারেল বেশ অবাক হয়। পরদিন সকালে তিনি এবং তার ছেলে মিলে জিউলিংকে সঙ্গে করে নিয়ে রাজপ্রাসাদে যান। যেহেতু তারা রাজপ্রাসাদে কাজ করে এজন্য তাদের কাজে চলে যান এবং তার মেয়েকে বলেন সে যেন উল্টোপাল্টা কিছু না করে। কিন্তু কে শোনে কার কথা? জিউলিং আশেপাশে ঘুরতে ঘুরতে সেখানে রাজকুমারকে খেলতে দেখে আর সেও তার সঙ্গে খেলতে শুরু করে। এক পর্যায়ে সেই খেলনা গিয়ে ক্রাউন প্রিন্সের মুখে লাগে। এটা দেখে রানীমা একটু বিরক্ত হন আর জিজ্ঞাসা করেন সে কে। তার পরিচয় জানার পরে তিনি তাকে বসতে দেন। তখন প্রিন্সেস তাকে বলে তাকে এখানে ডেকে নিয়ে আসা হয়েছে কারণ তারা শুনেছে সে নাকি মাউন্টেন থেকে অনেক রকমের প্রশিক্ষণ শিখে এসেছে, তাই তারা তার লড়াই কৌশল জানতে চায়। সে তাদেরকে নিজের লড়াই কৌশল দেখানোর জন্য প্রিন্সেসের মুখের ভেতরে একটা ঔষধ ছুঁড়ে মারে। এজন্য সে অনেক রেগে যায়। জিউলিং তাকে বলে এটাই তার লড়াইয়ের কৌশল। সে আসলে বিভিন্ন ধরনের মেডিসিন তৈরি করে থাকে আর প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করে। তাকে যে মেডিসিন খাওয়ানো হলো এই মেডিসিন খাওয়ানোর ফলে 3 দিন পর্যন্ত তার মুখ থেকে একটা গন্ধ বের হবে, আর সত্যি সত্যি তার মুখ থেকে গন্ধ বের হচ্ছিল। এজন্য সে সেখানে থেকে চলে যায়। এসব কিছু দেখে তো ক্রাউন প্রিন্সের অনেক ইন্টারেস্টিং লাগছিল, সে বেশ মজা পাচ্ছিল। কিন্তু অন্য প্রিন্সেস তার উপরে বেশ ক্ষিপ্ত হয়ে যায়। সে তার মাকে বিচার দিয়ে বলে সে যেন জিউলিং এর এমন আচরণের জন্য শাস্তি দেয়, কিন্তু ক্রাউন প্রিন্স বলে এখানে তার কোনো দোষ নেই, তার বোনই প্রথমে তাকে উস্কে দিয়েছিল। ক্রাউন প্রিন্স চায় আজ থেকে প্রতিদিন জিউলিং যেন তার সঙ্গে খেলা করতে আসে। এরপর একজন সৈনিক এসে তাদেরকে বলে রাজা তাদেরকে ডেকেছে। তারা সবাই মিলে রাজসভায় রাজার সামনে উপস্থিত হয়। সেখানে যাওয়া মাত্রই প্রিন্সেস তার বাবাকে জিউলিং এর ব্যাপারে অভিযোগ করতে শুরু করে, কিন্তু রানীমা তাকে থামিয়ে দেয়। তখন ক্রাউন প্রিন্স তার বাবাকে সব ঘটনা খুলে বলে এবং তার ব্যাপারে প্রশংসা করতে শুরু করে। এগুলো জানার পরে তো তার বাবা উঠে দাঁড়ায় আর বলে তার মেয়ে এখানকার নিয়ম সম্পর্কে জানে না, এজন্য তিনি তার মেয়ের হয়ে ক্ষমা চাইছেন। সেখানে আরো একজন জেনারেল ছিল যিনি তাকে বসতে বলেন আর বলেন কোনো ব্যাপার না। তখন সেখানে একটা ছেলে উঠে দাঁড়ায় যে আর কেউ নয় বরং জিউলিং এর সিনিয়র ছিল। সে হলো প্রিন্স ইয়ং। সে সবাইকে বলে জিউলিং অনেক ইন্টারেস্টিং একটা মেয়ে। এবার সে নিজের আসল পরিচয় দিয়ে রাজাকে বলে আমি জিউলিংকে আমার প্রিন্সেস বানাতে চাই। আর এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই এপিসোড তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর নেক্সট এপিসোড আসা পর্যন্ত অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।